আসসালামু আলাইকুম। ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন নিউ ইয়র্ক টাইমস জরিপে বেস্ট সেলার রবার্ট ই কিওসাকির লিখিত রিচ ড্যাড পুর ড্যাড। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। উপদেশ আমার ছেলেকে দিচ্ছি। আমাদের চারপাশের পৃথিবীর বদলে গেছে, কিন্তু উপদেশ বদলায়নি একটুকু। ভালো এডুকেশন এবং ভালো ফলাফল আর সফলতা নিশ্চিত করছে, এবং আমার বাচ্চাটা ছাড়া আরও কেউ তা লক্ষ্য করছে বলে মনে হচ্ছে না। মম সে বলতে থাকলো, আপনি ড্যাড যেরকম কঠোর পরিশ্রম করছেন, আমি সেরকম করতে চাই না। আপনি অনেক টাকা কামাই করেছেন, আমরা এক বড় বাড়িতে বাস করছি, অসংখ্য খেলনা আমাদের আছে। আমি যদি আপনার উপদেশ শুনি, তবে আমার শেষও আমাদের মতো হবে। কঠোর ও আরো কঠোর পরিশ্রম করব, শুধুমাত্র সরকারকে বেশি বেশি ট্যাক্স দেওয়ার জন্য এবং ঋণে জর্জরিত হয়ে উড়ে যাওয়ার জন্য। কোথাও আর চাকরির নিশ্চয়তা নেই। আমি ডাইন সাইজিং এবং রাইট সাইজিং সম্পর্কে সব জানি। আমি এও জানি আপনি গ্র্যাজুয়েট হওয়ার পরেও যা আয় করেছিলেন, বর্তমানে কলেজ গ্র্যাজুয়েটরা তার চেয়ে কমই কামাই করেছে। ডাক্তারদের দিকে দেখুন, তারা যেরকম রুচি করে অভ্যস্ত, সেরকম আর রুজি করতে পারছে না। আমি জানি আমরা রিটায়ারমেন্টের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানির পেনশনের উপর নির্ভর করতে পারবো না। আমি নতুন উত্তর চাই। সে ঠিকই বলেছিল, তার নতুন উত্তর দরকার, আমারও দরকার। আমার বাবা মার উপদেশ 1945 এর আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু এটা আমাদের মত দ্রুত পরিবর্তনশীল বিশ্বে জন্মগ্রহণ করেছে তাদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। আমি আমার সন্তানদের আরো সহজভাবে বলতে পারছি না, স্কুলে যাও, ভালো ফলাফল নাও এবং একটি নিরাপদ নিশ্চিত জব খুঁজে নাও। আমি জানি আমার বাচ্চাদের এডুকেশনকে গাইড করার জন্য আমার নতুন পদ্ধতি খুঁজতে হবে। একজন মা এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমার সন্তানদের স্কুল যে সঠিক ফিনান্সিয়াল এডুকেশন পাচ্ছে না, যে সম্পর্কে আমি উদ্বিগ্ন। অনেক সন্তান স্কুল ছাড়ার আগেই তাদের হাতে আসে ক্রেডিট কার্ড, যদিও তারা কখনো অর্থ বিষয়ক কোনো কোর্স করেনি বা জানে না কিভাবে ইনভেস্ট করতে হয়। একমাত্র এই বিষয়টাই চিন্তা করে দেখুন কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্রেডিট কার্ডের উপর কাজ করে। সহজভাবে বলতে গেলে, ফিনান্সিয়াল লিটারেসি এবং টাকা কিভাবে কাজ করে তা জানা ছাড়া তারা তাদের জন্য অপেক্ষায় থাকা বর্তমান বিশ্বকে মোকাবিলা করতে প্রস্তুত হতে পারে না। এই বিশ্ব সঞ্চয় থেকে খরচ করার উপর বেশি জোর দিয়ে থাকে। যখন আমার বড় ছেলে কলেজের ফ্রেশম্যান থাকা অবস্থায় ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে অসহায় হয়ে পড়েছিল, আমি শুধুমাত্র তার ক্রেডিট কার্ড ধ্বংস করতে তাকে সাহায্য করিনি। নিজের জন্য এমন একটি প্রোগ্রাম খুঁজে নিয়েছি যেটা আমার শিশুদের ফিনান্সিয়াল বিষয়ে শিক্ষা দিতে আমাকে সাহায্য করবে। গত বছর একদিন আমার স্বামী আমাকে অফিস থেকে ফোন করে বলল, আমার সাথে একজন লোক আছেন যার সাথে তোমার দেখা হওয়ার দরকার বলে আমি মনে করি। তিনি বললেন, তার নাম রবার্ট ই কিওসাকি। তিনি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং তিনি এডুকেশনাল কিছু প্রোডাক্ট এর পেটেন্ট এর জন্য আবেদন করেছেন। আমার মনে হয় সেই জিনিস যা তুমি খুঁজছো। ঠিক আমি যা খুঁজছিলাম। আমার স্বামী মাইক খুবই অভিভূত হয়ে পড়ল। রবার্ট কিওসাকি নতুন প্রোডাক্ট ক্যাশ ফ্লো নিয়েছেন যা তিনি তৈরি করেছিলেন। তিনি তার প্রোটোটাইপ পরীক্ষার সময়ে আমাদের দুজনের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। একটি লোকাল ইউনিভার্সিটির ফ্রেশম্যান আমার 19 বছরের মেয়েকে বলেছিল সে এতে অংশগ্রহণ করবে কিনা। সে সম্মত হলে 3টি গ্রুপে ভাগ হয়ে 15 জন লোক এতে অংশ নিয়েছিলেন।
মাইক ঠিকই বলেছিল। এই এডুকেশনাল প্রোডাক্টিভিটি আমি খুঁজছিলাম, কিন্তু এতে একটি টুইস্ট ছিল। এটি ছিল একটি রঙিন মনোপলি বোর্ড, যার মাঝখানে একটি সুসজ্জিত ইঁদুর ছিল। মনোপলির সাথে এর পার্থক্য ছিল এতে দুটো রাস্তা ছিল, একটি ভিতরের দিক এবং একটি বাইরের দিকে। গেমটির উদ্দেশ্য ছিল ভিতর দিকের রাস্তা থেকে বের হয়ে আসা, যাকে রবার্ট বলেছিলেন র্যাট রেস, এবং বাইরের রাস্তার গোছা বা ফাস্ট ট্র্যাক। ধনী ব্যক্তিরা বাস্তব জীবনের যেভাবে খেলে থাকে তাকে অনুকরণ করে রবার্ট ফাস্ট ট্র্যাক তৈরি করেছিলেন। রবার্ট তখন আমাদের জন্য রেড রেসের ব্যাখ্যা দিলেন। একটি চাহিদার কথা। শ্যারন এল লেটচার এর বর্ণনা অনুযায়ী, জীবনের গঠনের জন্য স্কুল কি শিশুদের সঠিকভাবে প্রস্তুত করে তোলে? প্রচুর পরিশ্রম করে পড়ো, ভালো ফলাফল পাও, এবং তাহলে তুমি বেশি বেনিফিট এর ভালো চাকরি পাবে। আমার বাবা মা আমাকে বলতেন তাদের জীবনের লক্ষ্য ছিল আমরা বড় বোন আমার জন্য কলেজ এডুকেশন প্রদান করতে পারা, যাতে আমরা জীবনের সফলতার সবচেয়ে বড় সুযোগ পাই। যখন আমি 1976 সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং বিষয়ে ক্লাসের টপ পজিশন অনার্স সহযোগ গ্র্যাজুয়েট হয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলাম, তখন আমার বাবা মার লক্ষ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনের রাজকীয় অর্জন। তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী আমি একটি বিগ আর্ট অ্যাকাউন্টিং ফার্ম এ চাকরি পেলাম এবং একটি দীর্ঘ চাকরি জীবন এবং কম বয়সে রিটায়ারমেন্ট এর আশায় থাকলাম। আমার স্বামী মাইকেল একই পথ অনুসরণ করল। আমরা উভয়ে এসেছিলাম পরিমিত আয়ের কঠোর পরিশ্রম করা পরিবার থেকে। আমরা কাজের শক্ত নৈতিকতায় বিশ্বাস ছিলাম। মাইকেলও অনার্স সহকারে গ্র্যাজুয়েট হয়েছিল, কিন্তু সে দুইবারই তা করেছিল, প্রথমে ইঞ্জিনিয়ারিং এবং পরে আইন কলেজে। সে দ্রুত নিয়োগ পেলে প্রেস্টিজিয়াস ওয়াশিংটন ডিসি ল ফার্মে, যা পেটেন্ট লতে স্পেশালাইজড ছিল, এবং ভবিষ্যৎ খুব উজ্জ্বল ক্যারিয়ারের পথ সুনির্দিষ্ট এবং আগেভাগে রিটায়ারমেন্ট এর নিশ্চয়তা ছিল। যদিও আমরা আমাদের ক্যারিয়ারের বেশ সফল হয়েছিলাম, কিন্তু আমরা যেমন আশা করেছিলাম তেমন হয়নি। আমরা বহুবার চাকরি বদল করেছিলাম এবং সব ক্ষেত্রেই সঠিক কারণে, তাই সেখানে কোনো পেনশন প্ল্যান ছিল না। আমাদের রিটায়ারমেন্ট ফান্ডে শুধু আমাদের কন্ট্রিবিউশন যুক্ত হয়ে দিতে পারছিল। মাইকেল ও আমার জীবন খুব চমৎকার ছিল। আমাদের 3টি ভালো সন্তান ছিল। আমি যখন এটা লিখছিলাম তখন এদের 2জন কলেজে পড়ে এবং 1জন হাই স্কুল শুরু করেছে। আমরা প্রচুর খরচ করেছি যাতে আমাদের সন্তানের ভালো এডুকেশন পাই। 1995 সালে একদিন আমার এক সন্তান স্কুল থেকে ফিরল মোহভঙ্গ হয়ে। পড়াশোনায় তার একঘেয়েমি ও ক্লান্তি এসে গেছে। এখন আমি আমার সময় এমন কিছু সাবজেক্ট পড়তে ব্যয় করব যেগুলো জীবনের আমি কখনো ব্যবহার করব না। সে প্রতিবাদী হয়ে বলল। চিন্তা না করে আমি উত্তর দিলাম, কারণ তুমি ভালো ফলাফল না পেলে কলেজে যেতে পারবে না। আমি কলেজে যাই বা না যাই, সে উত্তরে বলল, আমি ধনী হতে যাচ্ছি। তুমি যদি কলেজ থেকে গ্র্যাজুয়েট হতে না পারো তবে তুমি ভালো জব পাবে না। একটু ভয় নিয়ে এবং মাতৃত্বের উদ্বিগ্নতা নিয়ে আমি বললাম, এবং যদি তুমি ভালো জব না পাও তাহলে তুমি কিভাবে ধনী হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে হাসির ভান করলো এবং মৃদু বিরক্তির মাথা এদিক ওদিক দোলাতে লাগলো। আমরা এ নিয়ে অনেকবারই কথা বলেছি। সে মাথা নিচু করলো এবং চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃত্বের জ্ঞান তার কানে আবারও ঢুকলো না। স্মার্ট ও দৃঢ় প্রতিজ্ঞ হলেও সে সব সময় খুব বিনয়ী এবং সশ্রদ্ধ যুবক। মম, সে শুরু করলো, এখন আমার লেকচার শোনার পালা।
সময়ের সাথে চলো, চারপাশে দেখো, ধনী লোকরা তাদের ডিগ্রির কারণে ধনী হয়নি। মাইকেল জর্ডন এবং ম্যাডোনাকে দেখো, এমনকি বিল গেটস যে হার্ভার্ড থেকে বাদ পড়ে গিয়েছিল কিন্তু প্রতিষ্ঠা করলো মাইক্রোসফট, তিনি এখনো আমেরিকার ও বিশ্বের সবচেয়ে ধনী লোক এবং এখনো তিনি 30-এর কোটা বেরোয়নি। একজন বেসবল খেলোয়াড় আছে যে 4 বছর $4 মিলিয়ন আয় করেছে, যদিও তাকে বলা হয় মেডেলেন্টি চ্যালেঞ্জড। আমাদের মধ্যে দীর্ঘ নীরবতা নেমে এলো। আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিতেন আমি সেই একই। আপনি যদি এভারেজ শিক্ষিত কঠোর পরিশ্রমী লোকদের জীবন দেখেন, সেখানে দেখবেন একই পথ শিশু জন্ম নেয়, স্কুল যাওয়া শুরু করে। শিশুটি যখন ভালো ফল করে, ভালো ফলাফল পায়, কলেজে ভর্তি হয়, তখন বাবা মা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। শিশুটি গ্র্যাজুয়েট হয়, হয়তো কোনো গ্র্যাজুয়েট স্কুলে যায়, তখন সে সেরকম প্রোগ্রাম করা আছে ঠিকই সেরকম করতে থাকে, একটি সেফ নিরাপদ জব বা ক্যারিয়ার খুঁজতে থাকে। শিশুটি চাকরি পায়, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠে, অথবা আর্মিতে বা সরকারি কোনো উন্নয়ন কাজে জয়েন করে। সাধারণভাবে শিশুটি টাকা বানাতে লেগে যায়, ক্রেডিট কার্ডগুলো দল বেঁধে আসতে শুরু করে এবং শপিং শুরু হয়ে যায়, যদি এরই মধ্যে শুরু না হয়ে থাকে। টাকাকে উড়িয়ে দিতে শিশুটি এমন সব জায়গায় যায় যেখানে অন্যরা গিয়ে আড্ডায় মজে থাকে। তারা দেখা করে, ডেটিং করে এবং কেউ কেউ বিয়েও করে ফেলে। জীবন তখন মধুময় হয়ে ওঠে, কারণ আজ পুরুষ ও নারী সবাই কাজ করছে, দুজনের ইনকাম এক আশীর্বাদ। তারা সফলতা অনুভব করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করে। তারা বাড়ি, গাড়ি ও টিভি কেনার সিদ্ধান্ত নেয়, ছুটি নেয় এবং সন্তান জন্ম দেয়। সুখের বান্ডেল চলে আসে, গ্যাসের চাহিদা সর্বত্র দেখা যায়। সুখের বান্ডেলের সুখী দম্পতি দেখে তাদের ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ, তাই তারা কঠোর পরিশ্রম শুরু করে দেয়। প্রমোশন এবং বেতন বৃদ্ধি হতে থাকে, বেতন বাড়ে, তেমনি আরেকটি বাচ্চাও। বড় বাড়ির দরকার হয়ে পড়ে, তারা আরো কঠোর পরিশ্রম করে, ভালো কর্মী হয়ে যায় এবং হয়ে যায় আরো ত্যাগী। তারা আরো স্পেশালাইজড স্কিল অর্জন করতে স্কুলে ফিরে যায়, যাতে বেশি পরিমাণে আয় করতে পারে। হয়তো কেউ কেউ আরেকটি চাকরি নেন, তাদের আয় বাড়তে থাকে, তেমনি বাড়ে তাদের ট্যাক্স ব্র্যাকেট এবং তাদের নতুন বাড়ির উপর রিয়েল এস্টেট ট্যাক্স, বাড়ে তাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং অন্যান্য ধরনের ট্যাক্স। তারা অনেক বড় পেচেক পায় কিন্তু ভেবে পায় না টাকা কোথায়। তারা তাদের ক্রেডিট কার্ড দিয়ে কিছু মিউচুয়াল ফান্ড ও গ্রোসারি কিনে থাকে। তাদের শিশুদের বয়স যখন 5 কি 6-এ পৌঁছে, তাদের কলেজের জন্য, রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় প্রয়োজন বাড়তে থাকে। সুখী দম্পতি 35 বছর আগে জন্ম নিয়েছিলেন, এখন তাদের জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত ইঁদুর দৌড়ে পড়ে গেলেন। তারা কাজ করে কোম্পানির মালিকদের জন্য, সরকারের ট্যাক্স দেওয়ার জন্য এবং ব্যাংকের মর্টগেজ ও ক্রেডিট কার্ডের পাওনা পরিশোধের জন্য। তারপর তারা তাদের সন্তানদের উপদেশ দিচ্ছেন, কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো, ভালো ফলাফল অর্জন করো এবং একটি নিরাপদ জব বা ক্যারিয়ার খুঁজে নাও। তারা টাকা সম্পর্কে কিছু শিখতে পারে না, তারা তাদের সরলতা মাধ্যমে মুনাফা অর্জন করছেন, তাদের কাছ থেকে প্রাপ্ত অল্প জ্ঞান ছাড়া, এবং তারা জীবন কঠোর পরিশ্রম করে যান। প্রক্রিয়াটি আরেকটি কঠোর পরিশ্রমী জেনারেশনে চলে যায়। এটাই হলো ইঁদুর দৌড়। ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো অ্যাকাউন্টিং ও ইনভেস্টমেন্ট।
আপনার দক্ষতা প্রমাণ করা। যদিও দুটো সাবজেক্ট আয়ত্তে আনা সবচেয়ে কঠিন কিনা এ নিয়ে মত পার্থক্য আছে। বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে কাজ করা একজন ট্রেনিং প্রাপ্ত সিপিএ হিসেবে আমি বিস্মিত হয়ে দেখলাম রবার্ট দুটো সাবজেক্টে লেখাপড়ার মজা ও উত্তেজনা করে তুলেছেন। প্রক্রিয়াটি এমনভাবে ছদ্মবেশ ধরা ছিল যে যখন আমরা পরিশ্রম করে ইঁদুর দৌড় থেকে বের হওয়ার চেষ্টা করে যাচ্ছি তখন আমাদের মনেই হয় না আমরা কিছু শিখছি। শীঘ্রই এই প্রোডাক্টের টেস্ট আমার মেয়ের সাথে একটি মজার বিকেলে পরিণত হলো। আমরা এমন কিছু বিষয় আলোচনা করলাম যা এর আগে কখনো আলোচনা করিনি। একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মাধ্যমে একটি গেম খেলা ছিল খুবই সহজ, তাই আমার মেয়ে ও অন্য প্লেয়ারদের মধ্যে ধারণাগুলো যেগুলো তারা বোঝে না সেসব বোঝানোর যথেষ্ট সময় ছিল। আমি সেদিনের ইঁদুর দৌড় থেকে বের হওয়ার পুরো টেস্ট গ্রুপের প্রথম এবং একমাত্র ব্যক্তি ছিলাম। আমি 50 মিনিটে বের হতে পেরেছিলাম, যদিও খেলাটি প্রায় 3 ঘন্টায় চলেছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী মালিক ও একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। যে ব্যাপারটা আমার কাছে খুবই আপত্তিজনক ছিল সেটা হলো এই লোকগুলো অ্যাকাউন্টিং ও ইনভেস্টিং সম্পর্কে কেমন এত কম জানে যা তাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে ভাবলাম কিভাবে তারা বাস্তবে জীবনের আর্থিক ব্যাপারগুলো ম্যানেজ করে চলেন। আমি বুঝতে পারলাম আমার 19 বছরের মেয়ের বয়সের কমপক্ষে দ্বিগুণ বয়সী লোকগুলো যখন এসব জিনিস বুঝে না তখন আমার মেয়ে কেমনে এসব বুঝবে। ইঁদুর দৌড় থেকে বের হওয়ার পর পরবর্তী 2 ঘন্টা আমি আমার মেয়ে এবং এসব শিক্ষিত ধনী অ্যাডাল্ট কিভাবে তাদের ডাইসগুলো ফেলছেন এবং মার্কারগুলো সরাচ্ছেন। যদিও আমি খুশি হলাম ওরা এত বেশি শিখেছে দেখে, কিন্তু বিচলিত হচ্ছিলাম ওরা অ্যাকাউন্টিং ও ইনভেস্টমেন্টের কিছু জানে না দেখে। তারা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মধ্যেকার সম্পর্ক ভালোভাবে বুঝতে তাদের সমস্যা হচ্ছিল। সম্পদ কেনাবেচায় তাদের প্রত্যেকটি লেনদেনের কিভাবে তাদের মাসিক ক্যাশ ফ্লোতে প্রভাব বিস্তার করে তা মনে করতে তাদের সমস্যা হচ্ছিল। আমি ভাবলাম কত মিলিয়ন লোক বাস্তব জীবনে ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে আছে, তার একমাত্র কারণ তাদের এসব সাবজেক্ট শেখানো হয়নি। আমি ভাবলাম তারা মজা করছিল এবং খেলায় জেতার আকাঙ্ক্ষা হতবুদ্ধি হচ্ছিল। রবার্ট খেলা শেষ করার পর আমাদের 15 মিনিট সময় দিয়েছিল যাতে আমরা ক্যাশ ফ্লো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও সমালোচনা করতে পারি। আমার টেবিলের ব্যবসায়ী খুশি হতে পারলেন না। তিনি খেলাটি পছন্দ করেননি। আমার এসব জানার প্রয়োজন হয় না, তিনি বললেন। এসব জিনিস আমাকে বলে দেওয়ার জন্য আমি অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার এবং অ্যান্টোনিও নিয়োগ দিয়ে থাকি। রবার্ট উত্তরে বলল, আপনি কি দেখেন নাই যে অনেক অ্যাকাউন্ট্যান্ট আছে যারা নিজেরা ধনী নয়, এবং ব্যাংকার, অ্যান্টোনিও স্টক ব্রোকার এবং রিয়েল এস্টেট ব্রোকার, তারা অনেক বেশি জানে এবং অনেক ক্ষেত্রে তারা খুবই স্মার্ট, কিন্তু অধিকাংশই ধনী নয়। যেহেতু ধনী লোকেরা যা জানে তা আমাদের স্কুলে শেখায় না, সেহেতু ওদের কাছ থেকে আমাদের উপদেশ সংগ্রহ করতে হবে। কিন্তু একদিন হয়তো আপনি হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিককে আটকা পড়ে গেলেন, কাজের ফেরার জন্য খুবই সংগ্রাম করলেন। আপনি আপনার ডানে তাকালেন, দেখলেন আপনার অ্যাকাউন্ট্যান্ট একই ট্রাফিক জ্যামে, বামে তাকালেন, দেখলেন আপনার ব্যাংকার। এটা নিশ্চয়ই আপনাকে কিছু বলছে। কম্পিউটার প্রোগ্রামাররাও এতে প্রভাবিত হলো না। আমি এটা শেখার জন্য সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকার যেভাবেই হোক একটু নড়ে চড়ে বসলেন। আমি একটা স্কুলে পড়ছিলাম অ্যাকাউন্টিংয়ে অংশে এই পর্যন্ত, কিন্তু আমি তো কখনো ব্যক্তি জীবনে প্রয়োগের কথা জানতে পারিনি। এখন আমি জানলাম আমার এই রেড
রেস থেকে বের হওয়া দরকার। কিন্তু আমার মেয়ের কমেন্টস আমাকে খুব বেশি স্পর্শ করলো। আমি একজন ফান্ড লার্নিং এ ছিলাম। সে বলল টাকা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে একে বিনিয়োগ করা যায়। এ নিয়ে আমি অনেক কিছু জানলাম। তারপর সে যোগ করল, এখন আমি একটি পেশা বাছাই করতে পারবো, যে কাজটি আমি করতে চাই সে কাজ করার জন্য। জব সিকিউরিটি বেনিফিট বা বেতনের জন্য নয়। এই গেম কি শিখিয়েছে তা যদি আমি জানতে পারি, তবে বিজনেস কোনো নির্দিষ্ট জবের জন্য কি কি চাই তা স্টাডি করার পরিবর্তে আমার অন্তর যা শেখা প্রয়োজন তাই করতে এবং শিখতে পারবো। আমি যদি তা শিখতে পারি তবে আমি জব সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করব না। এভাবে আমার অধিকাংশ ক্লাসমেট করে যাচ্ছে। খেলাটি শেষ হওয়ার পর রবার্টের সাথে থাকার বা কথা বলার সুযোগ সেদিন ছিল না, তবে আমার এই প্রজেক্ট নিয়ে আরো বেশি আলোচনার জন্য দেখা করতে সম্মত হলাম। আমি জানলাম তিনি এই গেম দিয়ে অন্যদের ফিনান্সিয়াল বিষয়ে উপলব্ধি বাড়াতে সাহায্য করতে চাইছেন এবং আমি তার পরিকল্পনার আরো বেশি শুনতে আগ্রহী হয়ে উঠলাম। রবার্ট ও তার স্ত্রীর সাথে পরের সপ্তাহে আমার স্বামী ও আমি একটি ডিনার মিটিংয়ে মিলিত হলাম। যদিও এটি ছিল আমার প্রথম সামাজিক গেট টুগেদার, তবুও মনে হলো আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমরা দেখলাম অনেক বিষয় আমাদের মধ্যে মিল আছে। আমরা খেলাধুলা এবং নাটক থেকে রেস্টুরেন্ট ও সামাজিক অর্থনীতির সব বিষয়ে কথা বললাম। আমরা পরিবর্তনশীল বিশ্ব নিয়ে কথা বললাম, কিভাবে আমেরিকানরা রিটায়ারমেন্টের জন্য খুবই কমই বা কিছু সঞ্চয় করতে পারছেন না তা নিয়ে আমরা অনেক সময় কথা বললাম। তেমনি সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ারের প্রায় দেউলিয়া অবস্থা নিয়ে কথা বললাম। আমার সন্তানরা কি 75 মিলিয়ন বেবি বুমারদের রিটায়ারমেন্টের জন্য টাকা দিয়ে যেতে হবে? আমরা আশ্চর্য হয়ে ভাবলাম, যদি মানুষ বুঝতে পারত পেনশন প্ল্যানের উপর নির্ভর করাটা কত ঝুঁকিপূর্ণ। রবার্ট এ প্রাথমিক উদ্বিগ্নতা ছিল আমেরিকা ও সারা বিশ্বে বিদ্যমান ও বিত্তহীনদের মধ্যে যে ক্রমবর্ধমান পার্থক্য তা নিয়ে। তিনি নিজে নিজে শিক্ষিত এবং এন্টিপ্রেনিয়ার হয়ে উঠলেন। সারা বিশ্বে বিনিয়োগ করে তিনি 47 বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন। অবসরে থেকেও তিনি আমার সন্তানদের জন্য আমার যে উদ্বিগ্নতার ছিল তার সমপরিমাণ উদ্বিগ্নতা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়লেন। তিনি জানতেন বিশ্ব পরিবর্তিত হয়ে গেলেও এডুকেশন পরিবর্তিত আসেনি। রবার্টের মতে শিশুরা পুরাতন শিক্ষা ব্যবস্থার অধীনে বছরের পর বছর কাটিয়ে দেয়, এমন সব বিষয় পড়ে যেগুলো কোনো ব্যবহারের নেই এবং এমন পৃথিবীর জন্য প্রস্তুত হয় যার অস্তিত্ব এখন আর নেই। আজ সবচেয়ে ভয়ঙ্কর যে উপদেশটি বাচ্চাদের দিতে থাকেন তা হলো স্কুলে যাও, ভালো ফলাফল অর্জন করো এবং একটি সেফ ও ভালো চাকরি খোঁজ করো। তিনি বলতে চাইলেন এটি পুরাতন উপদেশ এবং একটি বাজে উপদেশ। আপনি যদি এশিয়া, ইউরোপ, সাউথ আমেরিকা ঘুরে দেখতেন তাহলে আপনি আমার মতো উদ্বিগ্ন হয়ে পড়তেন। এটি একটি বাজে উপদেশ। তিনি বিশ্বাস করতেন, কারণ যদি আপনি চান আপনার সন্তান ফিনান্সিয়ালি সিকিউর ভবিষ্যৎ পাক, তবে পুরাতন নিয়মে খেলতে পারবেন না। এতে সময়ের অপচয় হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়। আপনি যেভাবে খেলেন, মানুষ চায় আমি যাতে ভিন্ন নিয়মে খেলি। তিনি বললেন, যখন একটি কর্পোরেশন ডাউন সাইজিং করে তখন কি ঘটে থাকে? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারে আঘাত আসে, বেকারত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, কিন্তু কোম্পানিগুলো কি হয়? বিশেষভাবে স্টক এক্সচেঞ্জের পাবলিক কোম্পানির ডাউন সাইজিং ঘোষণা হলেই স্টকের মূল্য বেড়ে যায়। আমি বললাম, যখন কোনো কোম্পানির অটোমেশনের মাধ্যমে বা সাধারণভাবে লেবার ফোর্সকে পূর্ণ বিনাশ করে তার মজুরি ব্যয় কমায়।
মার্কেটে তার পজিটিভ প্রভাব পড়ে। ঠিক তাই, সে বলল, যখন স্টক এর মূল্য বৃদ্ধি পায়, আমার মতো লোকজনের শেয়ার হোল্ডাররা ধনী হয়ে ওঠে। আমি এটাকে আরেক সেট রুলে বুঝিয়েছি, কর্মীদের হার, মালিক ও বিনিয়োগকারীর জয়। রবার্ট শুধুমাত্র কর্মী ও নিয়োগকারীদের মধ্যে পার্থক্য বোঝাচ্ছিল না, বরং নিজের ভাগ্যকে নিজে কন্ট্রোল করা এবং নিয়ন্ত্রণটা অন্যের হাতে দেওয়ার পার্থক্য বোঝাচ্ছিলেন। কিন্তু অধিকাংশ লোকের পক্ষে কি ঘটেছে তা বোঝা সম্ভব না। আমি বললাম, তারা শুধু ভাবে এটা কি ঠিক হলো। এজন্য শিশুকে শুধুমাত্র বলতে যাওয়া, ভালো এডুকেশন নাও, বোকামি। সে বলল, এটা মনে করা বোকামি যে স্কুল সিস্টেম যে এডুকেশন দিচ্ছে তা গ্র্যাজুয়েশনের পর তাদেরকে বিশ্বকে মোকাবেলা করার জন্য প্রস্তুত করছে। প্রতিটি শিশুর জন্য এডুকেশন দরকার, ভিন্ন রকমের এডুকেশন। তাদের ফর্মুলাগুলো বুঝতে হবে, ভিন্ন রকমের নিয়ম নীতি। এখানে টাকার কিছু নিয়ম আছে যা ধনী ব্যক্তিরা খেলে থাকে এবং আরো কিছু নিয়ম আছে বাকি 95% লোক যেভাবে খেলে। সে বলল, এবং 95% লোকরা এসব নিয়মে বাড়িতে এবং স্কুলে শিখে থাকে। এ কারণেই আজকাল শিশুদের এটা বলা ঝুঁকিপূর্ণ। কঠোর পরিশ্রম করে পড়ো এবং একটি চাকরি খুঁজে নাও। আজকাল শিশুর অধিকাংশ সফিস্টিকেটেড শিক্ষার দরকার এবং বর্তমান সিস্টেম থেকে এগুলো আরও পাওয়া যাচ্ছে না। আমি জানি না কয়টি কম্পিউটার তারা ক্লাসরুমে রেখেছে, অথবা স্কুলে কি পরিমাণ টাকা খরচ করছে, কিভাবে এডুকেশন এবং একটি সাবজেক্ট শেখায় যা তারা জানে না। তাই কিভাবে একজন ব্যক্তি তার শিশুদের এমন কিছু শেখাবে যা স্কুল পারেনি? আপনি কিভাবে শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? তারা কি বিরক্ত চলছেন ও বিরক্ত হবে না? যখন একজন বাবা মা হিসেবে আপনি নিজেকে ঝুঁকি এড়িয়ে চলেছেন, সেখানে কিভাবে তাদের ইনভেস্টিং শেখাবেন? শিশুদের নিরাপদে খেলা শেখানোর পরিবর্তে আমি আমার জন্য উত্তম সিদ্ধান্ত নিলাম, শিশুদের স্মার্ট হয়ে খেলতে শেখাবো। তাই কিভাবে আপনি শিশুকে টাকার সম্পর্কে শিক্ষা দেবেন এবং সেসব জিনিস আমরা আলোচনা করলাম। সেগুলো আমি রবার্টকে জিজ্ঞেস করলাম কিভাবে আমরা তার শিশুদের জন্য সহজ করে দিতে পারি, বিশেষভাবে যখন তারা নিজেরাই তা বুঝে না। আমি এ বিষয় নিয়ে একটি বই লিখেছি। সে বলল, সেটা কোথায়? আমার কম্পিউটারে। আমি বেশ কয়েক বছর ধরে আলাদাভাবে এগুলো লিখছি। মাঝে মাঝে আমি এসব একসাথে করেছি এবং সবগুলো কখনো একত্রিত করতে পারিনি। আমি শুরু করেছিলাম আমার একটা বই দিয়ে, বেস্টসেলার হওয়ার পর কিন্তু নতুনটি শেষ করতে পারিনি। এটি আলাদাই আছে। এটি আলাদাই ছিল। ছড়িয়ে ছিটে থাকা অংশগুলো পড়ার পর আমি বুঝলাম বইটির মেরিট আছে এবং তা শেয়ার হওয়া দরকার। বিশেষভাবে এই পরিবর্তনশীল সময়ে আমি রবার্টের বইয়ের সহলেখক হতে রাজি হলাম। আমি তাকে বললাম, কি পরিমাণ ফিনান্সিয়াল ইনফরমেশন একজন শিশুর দরকার বলে তার মনে হয়? সে বলল, এটা নির্ভর করবে শিশুটির ওপর। সে তার তরুণ বয়স থেকে জানে তাকে ধনী হতে হবে এবং সে ভাগ্যবান যে পিতার মতো একজন পেয়েছিলেন যে নিজে ধনী এবং তাকে গাইড করতে রাজি ছিল। এডুকেশন হলো সফলতার মূল। রবার্ট বলল, যে কোনো বিষয়ে পুঁথিগত জ্ঞান অর্জন যেমন দরকার, তেমনি দরকার ফিনান্সিয়াল ও কমিউনিকেশন স্কিল। রবার্টের দুজন পিতার ব্যাপারে আসা যাক। একজন ধনী এবং আরেকজন গরিব। তার সারা জীবনের অর্জিত দক্ষতার ব্যাখ্যা দুজনে ড্যাডির মধ্যেকার বিপরীত একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। বইটিকে সমর্থন করে এডিট করা এবং একসাথে সংযুক্ত করার দায়িত্ব আমি নিয়েছিলাম। যে কোনো অ্যাকাউন্ট্যান্ট বইটি পড়ার সময় তার একাডেমিক বইয়ের নলেজকে সরিয়ে রাখে।
রবার্ট যেসব তত্ত্ব দিয়েছে তা মনোনিবেশ করে, যদিও এদের অনেকে সাধারণভাবে গৃহীত মৌলিক অ্যাকাউন্টিং তত্ত্বকে চ্যালেঞ্জ করে, যাতে একজন সঠিক ইনভেস্টর কর্তৃক বিভিন্ন ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত বিশ্লেষণ করার জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। যখন বাবা মা হিসেবে আমরা আমাদের বাচ্চাদের বলি, স্কুলে যাও, লেখাপড়ার জন্য কঠোর পরিশ্রম করো এবং একটি জব খুঁজে নাও, আমরা প্রায় তা করি আমাদের কালচারাল অভ্যাসের জন্য। কাজটা সবসময় সঠিক ছিল। যখন আমি রবার্টের সাথে দেখা করি, তার আইডিয়া আমাকে প্রথমে চমকে দিয়েছিল। দুই পিতার মাধ্যমে প্রতিপালিত হওয়ায় সে দুটো আলাদা লক্ষ্যের জন্য সংগ্রাম করার শিক্ষা পেয়েছিল। তার এডুকেটেড ড্যাড তাকে কর্পোরেশনে কাজ করার উপদেশ দিয়েছিলেন। ওই পথে শিক্ষার দরকার ছিল, কিন্তু বিষয়গুলো ছিল সম্পূর্ণ আলাদা। তার এডুকেটেড ড্যাড রবার্টকে একজন স্মার্ট মানুষ হিসেবে উৎসাহিত করেছিলেন। হিজ ড্যাড উৎসাহ দিয়েছিলেন স্মার্ট মানুষ বিনিয়োগ করতে শিখতে। দুজন ড্যাড থাকাতে অনেক সমস্যা হয়েছিল। রবার্টের রিয়েল ড্যাড ছিলেন হাওয়াইয়ের সুপারিনটেন্ডেন্ট অফ এডুকেশন। রবার্টের যখন 16 বছর বয়স, তখন তিনি তাকে বলল, তুমি যদি ভালো ফলাফল না পাও তবে ভালো চাকরি পাবে না। এই ভয় দেখানো কথা রবার্টের উপর খুবই কমই প্রভাব ফেলেছিল। তিনি সবসময় জানতেন তার ক্যারিয়ার পথ হলো নিজের কর্পোরেশন গড়া, অন্যের জন্য কাজ করা না। বাস্তবে একজন বিজ্ঞ ও দৃঢ় প্রতিজ্ঞ হাই স্কুল উপদেষ্টা না থাকলে রবার্ট হয়তো কলেজে যেতে পারতেন না। তিনি স্বীকার করলেন নিজের ক্যারিয়ার করতে তিনি উৎসাহী ছিলেন, কিন্তু সবশেষে সম্মত হলেন যে কলেজ এডুকেশন একটি বেনিফিট নিয়ে আসবে। এটি সত্যি যে এই বইয়ের আইডিয়া অনেক মা বাবার ধরাছোঁয়ার বাইরে এবং সম্পূর্ণ মৌলিক, কিন্তু বাবা মায়ের নিজের বাচ্চাকে স্কুলে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পরিবর্তনশীল বিশ্বের আলোকে মা বাবা হিসেবে আমাদের নিজেদেরকে নতুন ও ভালো আইডিয়াকে গ্রহণ করতে হচ্ছে। শিশুদেরকে চাকরি করার জন্য উৎসাহিত করার, তাদেরকে সারা জীবন ধরে ন্যায্যের চেয়ে বেশি ট্যাক্স দেওয়ার পরামর্শ দেওয়ার শামিল। এর মধ্যে পেনশন এর ব্যবস্থা থাকতেও পারে, আবার নাও পারে। এবং এটি সত্যি যে ট্যাক্স একজন ব্যক্তির সবচেয়ে বড় আকারের ব্যয়। বাস্তবে অনেক পরিবারকে জানুয়ারি থেকে মধ্য মে মাস পর্যন্ত কাজ করতে হয় শুধুমাত্র সরকারি ট্যাক্সের টাকা আয় করার জন্য। নতুন আইডিয়া প্রয়োজন এবং এই বই তা প্রদান করেছে। রবার্ট দাবি করলেন, ধনী তাদের সন্তানদের ভিন্ন শিক্ষা দিয়ে থাকেন। তারা তাদের বাচ্চাদের ঘরে ডিনার টেবিলে শিক্ষা দেন। আপনার শিশুদের সাথে যা আলোচনার জন্য বাছাই করবেন, তাদের আইডিয়া তা না হতে পারে। এগুলো দেখার পর আপনাকে ধন্যবাদ। আমি আপনার পরামর্শ দিচ্ছি যাতে বুঝতে থাকেন। একজন মম এবং সিপিএ হিসেবে আমার মতে ভালো ফলাফল নিয়ে চাকরি করার মতামত একটি পুরাতন আইডিয়া। এগুলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যাতে বুঝতে থাকেন। আমাদের সন্তানদের আরো বেশি মাত্রায় সফিস্টিকেটেড হওয়ার পরামর্শ দেওয়া দরকার। আমাদের দরকার নতুন আইডিয়া এবং ভিন্ন ধরনের শিশুদেরকে ভালো চাকরিজীবী হওয়ার পরামর্শ দেওয়ার সাথে সাথে নিজেদের ইনভেস্টমেন্ট কর্পোরেশনের জন্য সংগ্রাম করতে থাকা খুব মন্দ আইডিয়া নয়। একজন মা হিসাবে আমার আশা বইটি অন্য বাবা মায়ের সাহায্য করবে। রবার্টদের প্রত্যাশা মানুষদের জানিয়ে দেয় যে তারা যদি চায় তবে শ্রমবৃদ্ধি অর্জন করতে পারবে। আর যদি আপনি একজন গার্ডেনার, জেনিটার বা এমনকি বেকার হয়ে থাকেন, আপনার নিজেকে শেখানোর সামর্থ্য আছে এবং ভালোবাসার লোকজনদের নিজেকে আর্থিকভাবে
যত্ন নেওয়া শেখান। মনে রাখবেন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স একটি মানসিক প্রক্রিয়া যার মানুষে আমাদের ফিনান্সিয়াল সমস্যা সমাধান করে থাকি। আজ আমরা গ্লোবাল ও টেকনোলজিক্যাল পরিবর্তনগুলো মোকাবেলা করছি। এগুলো অতীতে আমাদের মোকাবেলা করা যে কোনো সমস্যা থেকে বড়, এমনকি আরো বড়। কারো কাছে কোনো ক্রিস্টাল বই নেই, কিন্তু একটি বিষয় সুনিশ্চিত যে পরিবর্তন আমাদের সামনে আছে, তা আমাদের বর্তমান বাস্তবতা থেকে আলাদা। কে জানে আমাদের ভবিষ্যৎ কি আসছে, কিন্তু যাই ঘটুক আমাদের কাছে দুটো মৌলিক পছন্দ আছে: নিরাপদে খেলা অথবা শিক্ষা, এবং নিজেকেও নিজের সন্তানদেরকে আর্থিক লাভের ব্যাপারে সচেতন করে নিয়ে স্মার্ট হয়ে খেলা। এইরকম আত্ম উন্নয়নমূলক বই অডিও বুক হিসেবে শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী পার্ট দেখতে চান কিনা। আল্লাহ হাফেজ।